ভিলকাবাম্বার জঙ্গলে। মোট 3টি পর্বে গল্পটি শেষ হবে। আজ শুনবেন গল্পটির প্রথম পর্ব। সেটা মধ্যযুগের শেষ ভাগ। রেনেসাঁ এসেছে। মধ্যযুগীয় অন্ধকার অপসারিত হয়ে নবজাগরণের আলোয় নতুনভাবে সেজে উঠছে ইউরোপ। ইউরোপীয় দেশগুলি নতুন ভূখণ্ড খোঁজার নেশায় 7 সমুদ্র 13 নদী ধীরে ধীরে চষে ফেলছে। তৈরি হচ্ছে নিত্যনতুন মানচিত্র, আবিষ্কৃত হচ্ছে অশ্রুতপূর্ব সব দেশ। পোড় খাওয়া নাবিকদের সৌজন্যে অভিনব বাণিজ্য পথ আবিষ্কৃত হচ্ছে। ঔপনিবেশিকতা ও খ্রিস্টধর্ম প্রচারের অভিপ্রায়ে ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, পর্তুগাল দিকে দিকে অভিযান চালাচ্ছে। সেই ইঁদুর দৌড়ে পিছিয়ে নেই স্প্যানিয়া বা স্পেন। কিছু বছর আগেই এরনান কোর্তেসের নেতৃত্বে মেক্সিকোর অভিযান মৃত্যু ও সাফল্য দুই এনেছে। তাই এবার স্পেনের রাজা প্রথম চার্লসের দৃষ্টি নিবদ্ধ হয়েছে পেরুর দিকে, যেখানে ইনকাদের প্রভূত সম্পদ রয়েছে। কিন্তু পিঁপড়েও যেমন আগুনের প্রতি আকৃষ্ট হয়, তেমনি এই কনকিস্তাদোর বাহিনী জানে না তাদের এই আকর্ষণের অন্তিম পরিণতি কি। মৃত্যুর কি ভয়ঙ্কর রূপ সেখানে অপেক্ষা করছে, তাও তাদের বোধের বাইরে। নভেম্বর 1532 মঙ্গলবার। মাসকোল নদীর উপত্যকায় আরেকটি নতুন দিনের সূচনা হচ্ছে। আন্দিজের বরফ ঢাকা কোলে সূর্য উঠছে তার আলস্য কাটিয়ে। রাত ভর জমে থাকা কুয়াশা মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কাখামার্কায় আজকের দিনটি নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে। আবাল বৃদ্ধ বনিতা উৎসুক হয়ে আছে কখন আসবে সেই সুসংবাদ, যার জন্য তারা বিগত 5 বছর অপেক্ষা করেছে। এতগুলো বছরের গৃহযুদ্ধে সবাই কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছে। তাদের স্মৃতির প্রতি যোগ্য সম্মান জ্ঞাপনের জন্য এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। নতুন বস্ত্র অলঙ্কার পরিধান করে ভিলাকুমু বা রাজপুরোহিত তার সঙ্গে কয়েকজন আকলাকুনাকে নিয়ে একটা উঁচু টিলায় উঠলেন। আকলাকুনা বলতে কুমারী পূজারিনী। সূর্যের দিকে তাকিয়ে রাজপুরোহিত তার 2 বাহু আকাশের দিকে তুলে ধরলেন। মঙ্গলময় সূর্যদেব ইন্দ্রকে স্মরণ করে এরপর তিনি তার হাতের শিঙায় এক গুরুগম্ভীর দৈবধ্বনি সৃষ্টি করে নতুন দিনকে বরণ করলেন। টিলার নিচে সমবেত মানুষ মাটিতে হাঁটু গেড়ে বসে আসন্ন সুখের কথা ভেবে সূর্যদেবকে শ্রদ্ধা জানালো। সেই সাথে যুগপৎ বেজে উঠল ওয়াঙ্কারা, আন্তারা সহ নানা প্রকার বায়ু প্রধান ও তাল প্রধান বাদ্যযন্ত্র। সেই অনির্বচনীয় পরিবেশে কাখামার্কার উপত্যকা এক স্বপ্ন জগতে পর্যবসিত হল। আতাহুয়ালপা তাঁর সভায় প্রবেশ করতেই সকল কাপাক ইনকা, হাহুয়া ইনকা এবং কুরাকারা হর্ষোল্লাস করে উঠল। সবাই কানাঘুষে জেনে গেছে সুখবরটা, যদিও এখনো সেটা সর্বসমক্ষে ঘোষিত হয়নি। কুস্কো থেকে কাখামার্কা প্রায় 3 দিনের দৌড়পথ। আশা করা যায় আর কিছুক্ষণের ভিতরেই পাকা খবর সবার কর্ণগোচর হবে। আতাহুয়ালপা হাসি মুখে তার সিংহাসনে বসলেন। সামনে বসে থাকা একজন কাপাকিনকা বললেন, হে সাপা ইনকা, আপনার দীর্ঘায়ু। তার কথা শেষ হওয়ার আগেই আতাহুয়ালপা ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিয়ে বললেন, আরে দাঁড়ান দাঁড়ান মহামান্য কাপাক, আমি তো এখনো সাপা ইনকা হইনি। বলেই তিনি মুচকি মুচকি হাসতে লাগলেন। অন্যান্য সভাসদরা তাকে দেখে গোটা সভা কাঁপিয়ে হেসে উঠল। কাপা ইনকাও সেই হাসিতে যোগ দিলেন। নানান হাসি তামাশার মধ্যে সভা গমগম করতে লাগলো। আচমকা একজন কুরাকা বলে উঠল, জাস্টিস। সবাই চকিতে সেদিকে ঘুরে তাকাতেই একজন একহারা চেহারার শক্তপোক্ত যুবক সিংহাসনের সামনে এসে থেমে মাথা নিচু করল। তার সর্বাঙ্গ ঘর্মাক্ত, চামড়ার রং রোদে পোড়ার তামাটে। পেশায় সে চাস্কিস বা বার্তাবাহক। সমগ্র ইনকা সাম্রাজ্য জুড়ে প্রায় 40,000 কিলোমিটারের রাজপথ। সেই রাজপথে
স্থানে স্থানে রয়েছে তাম্ব বা বলা যায় বার্তা কেন্দ্র। কোনো খবর এলে তা এক তাম্ব থেকে আরেক তাম্বতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই চাষকিসদের। রোদ বৃষ্টি উপেক্ষা করে, বিপজ্জনক গিরিখাত অগ্রাহ্য করে এরা কেবল ছুটে চলে, নাহলে যে খবর পৌঁছবে না। একদিনে দৌড়ে প্রায় 400 কিলোমিটার পথ অতিক্রম করার অমানসিক ক্ষমতার অধিকারী এরা। আতাহুয়ালপা হাত তুলে চাষকিসকে দম নিতে বললেন। চাষকিস একটু দম নিয়ে মাথা নিচু করে থেমে থেমে বলল, ওয়াস্কার পরাজিত। গোটা সভা চুপ করে চাষকিসের কথা শুনছিল। এবার আতাহুয়ালপা বাদে সবাই উল্লাসে ফেটে পড়ল। সেই শব্দে কান পাতা দেয়। আতাহুয়ালপা তার সিংহাসনে হেলান দিয়ে বসে সভাসদদের আনন্দ উপভোগ করতে লাগলেন। চাষকিসকে কাছে ডেকে তার হাতে এক টুকরো সোনার উপঢৌকন দিলেন। চাষকিস মাথা নিচু করে সানন্দে তা গ্রহণ করে পিছু হেঁটে সভা ত্যাগ করল। আগের সেই কাপাকিনকা উঠে দাঁড়িয়ে দুহাত উপরে তুলে বলে উঠলেন, হে সূর্যপুত্র সাপা ইনকা আতাহুয়ালপা, আজকের এই শুভ দিনে আমরা সকলেই আপনার দীর্ঘায়ু কামনা করি। যতদিন পৃথিবীর বুক দেবাদিদেব ইপ্তির আলোয় উদ্ভাসিত হবে, ততদিন তার আশীর্বাদে এবং আমাদের বিধেয়ী পূর্বপুরুষদের উপদেশে আমরা যেন আমাদের সন্তানদের নিয়ে আপনার দেখানো পথে চলতে পারি। আপনার ছত্রতলে আমরা যেন সুখে দিন যাপন করতে পারি। শত্রুর কালো ছায়া যেন আপনার রাজদণ্ডের আলোয় অপসৃত হয়। সদ্য সাপাইনকা হওয়া আতাহুয়ালপা সিংহাসন ছেড়ে উঠে তার বিশ্বস্ত কাপাকের দুকাঁধে হাত রাখলেন। সভায় আরেকবার তীব্র হর্ষধ্বনি হল। আতাহুয়ালপা সবার দিকে তাকিয়ে ধীর গলায় রহস্য করে বললেন, সব আনন্দ এইখানেই করে ফেলবেন না তাহলে? সবাই উদ্গ্রীব হয়ে তার কথা শুনতে লাগলো। আগে আমাদের বিজয় মিছিল রাজধানীতে তো পৌঁছাক। কাকামার্কা থেকে কুস্কো যাওয়ার তোড়জোড় শুরু হোক। এই শেষ কথায় সভা ফেটে পড়ার উপক্রম। অতজন পূর্ণবয়স্ক মানুষের কলরবে মানুষ বোধেই হয়ে যায়। কিন্তু আজ তো খুশি কোনো বাধা মানবে না। ইতোমধ্যে হুড়মুড় করে আরও অনেক বার্তাবাহক সভায় প্রবেশ করতে লাগলো। জয়ের বার্তা এমনই যে বারবার শুনলেও বিরক্তি আসে না। সাপাইনকা সকল চাষকিসকে পুরস্কার দিয়ে বিদায় জানালেন। সত্যি এ এক আনন্দঘন মুহূর্ত। আতাহুয়ালপা তার প্রধান কাপাইনকার সাথে আগামী দিনের পরিকল্পনা করছেন, এমন সময় একজন চাষকিস দৌড়তে দৌড়তে ঢুকল। বাকিদের মতো এও রাস্তায় ধকলে পরিশ্রান্ত, কিন্তু তফাতেই এর মুখে চোখে কেমন এক ভয়ের ছাপ, যেন কোনো বিপদের সম্মুখীন হয়েছে। দমহীন হয়ে সে শ্বাসরুদ্ধ প্রায়, অথচ খবরটা না জানানো অবধি যেন তার নিস্তার নেই। বুকের শেষ দমটুকু সম্বল করে মুখ হাঁ করে শ্বাস নিতে নিতে সে বলল, হে মহান ইনকা, আমার এই অবস্থার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু সম্মুখে বিপদ আসন্ন। কাপাকিনকা চৌকিতে আসন ছেড়ে দ্রুত নিচে নেমে চাষকিসের সামনে দাঁড়ালেন। তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কি কারণে তো ভয় পেয়েছো? আতাহুয়ালপাকে দেখে বিচলিত মনে হলো না। 5 বছর ধরে নিজের ভাইয়ের সাথে যুদ্ধ করার পর কোনো বিপদই তাঁকে টলাতে পারবে না। তিনি উদাত্ত কণ্ঠে বললেন, মহামান্য কাপাক, ওকে আগে দম নিতে দিন। কাপাকিনকা ফিরে এসে নিজের আসনে বসলেন। চাষকিস একটু দম নিয়ে ধীরে ধীরে বলল, মহামতি, উপকূল অঞ্চলে কিছু সপ্তাহ আগে অন্য পৃথিবী থেকে আসা যে মানুষদের দেখা গেছিল, তারা তাদের দৈত্যাগার লামা নিয়ে কাখামার্কার দিকে এগিয়ে আসছে।
পথে কিছু কুকাতে তারা হামলা করে সেখানে মজুদ খাদ্যদ্রব্য লুট করছে। আতাহুয়াল্পা থুতনিতে হাত রেখে ভ্রুকুটি করে চিন্তা করতে লাগলেন। কিছু মাস আগে কাখামার্কার বাইরে সমুদ্রের উপকূল অঞ্চলে কিছু নতুন মানুষ দেখা যায়। তারা যে মানুষ তা প্রথমে কেউই বুঝতে পারেনি। সবাই ভেবেছিল বুঝি আকাশ থেকে দেবতারা নেমে এসেছেন। গায়ের ওরকম রং তো এই পৃথিবীতে কেউ কখনো আগে দেখেনি। পুরো সাদা, লেশ মাত্র বাদামি আভাস নেই। তাদের লাল রঙের পোশাকটিও ভিন্ন। মাথায় এক আশ্চর্য রকমের চকচকে শিরস্ত্রাণ, হাতে এক লম্বা নল। সেই নল টিপলে বিভৎস শব্দ হয়। হাজার হাজার ওয়াঙ্কারা বাজালেও হয়তো সেই শব্দ হবে না। তার সাথে সাদা ধোঁয়া বেরোয়। সব থেকে বড় কথা, কোনো প্রাণীর দিকে তাক করে সেই নল টিপলে সেই প্রাণী মুহূর্তে মারা যায়। আর এর সাথে আছে ওই দৈত্যাকার লামা। এদেশের লামার থেকে সে অনেক বড় এবং তেজি। তার মুখ বর্ম দিয়ে ঢাকা, ঘাড়ের উপর ঘন লোম। তার 4টে পা লামার পায়ের থেকে অনেক শক্তিশালী। সেই সুবিশাল লামা যখন ডেকে ওঠে তখন বজ্রপাতের মতো শব্দ হয়। তাতে বুক কেঁপে ওঠে। পরে অবশ্যই আগন্তুকদের হাবভাব আর চালচলন দেখে বোঝা গেছে এরা দেবতা নয়, মানুষ, তবে অন্য কোনো পৃথিবীর। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে তারা কুকাগুলি দিয়ে আক্রমণ করেছে। দেশ জুড়ে স্থানে স্থানে কুকা নির্মিত আছে। সাধারণ মানুষ বছরভর কষ্ট করে অস্ত্র বস্ত্র নির্মাণ করে ও খাদ্য উৎপাদন করে এগুলিতে জমা করে। তাতে যেমন প্রজাদের কোনো কিছুর অভাব থাকে না, তেমনি দুর্দিনের জন্য সঞ্চয় করা হয়। কিন্তু এখন এই আগন্তুকদের চালচলন দেখে বিরক্তির উদ্রেক হচ্ছে। কি চায় এই মানুষগুলো? আতাহুয়াল্পা চিন্তা সরিয়ে রেখে বললেন, কাপা কিনকা, আপনি কিছু সৈন্য আর উপঢৌকন নিয়ে চাস্কিসের সঙ্গে গিয়ে এদের সাথে দেখা করুন। দেখুন এরা কি চায়। তবে আমি নিশ্চিত ভয়ের কোনো হেতু নেই। কাখামার্কার সৈন্যবল কুস্কোকে পরাজিত করেছে। এরা অজেয়, তাই অযথা দুশ্চিন্তা করবেন না। কাপাকিনকা সৈন্য ও প্রচুর পরিমাণ বস্ত্র, অলংকার ও খাদ্য সামগ্রী নিয়ে চাস্কিসের দেখানো পথ ধরে এগোলেন। কয়েক ঘন্টা চলার পর কাখামার্কার বাইরে রাজপথের ধারে একদিকে কিছু অস্থায়ী শিবির দেখে সবাই থামল। শিবিরের বাইরে কিছু মানুষ বসে কথা বলছিল। সত্যি কি অদ্ভুত তাদের গায়ের রং! এ দেশে তা বিরল। তাদের পায়ের কাছে সেই লম্বা লম্বা চকচকে নলগুলো রাখা আছে। অনতি দূরে দৈত্যাকার লামাগুলো দাঁড়িয়ে মুখ নিচু করে ঘাস খাচ্ছে আর থেকে থেকে নাক দিয়ে ফরফর করে শব্দ করছে। কাপাকিনকা এগিয়ে গিয়ে দাঁড়াতেই নিচে বসা মানুষগুলো কৌতূহলের চোখে তাকালো। কাপাকিনকা তাদের উদ্দেশ্য করে কেচুয়া ভাষায় বললেন, হে আগন্তুক, আপনারা কি হেতু আমাদের দেশে পদার্পণ করেছেন তা জানি না। আমরা কোনো অহেতুক যুদ্ধ কামনা করি না। আমাদের এই যৎসামান্য ভেট গ্রহণ করে আপনারা ক্ষান্ত হন। মানুষগুলো কিছু না বুঝে দাঁত বের করে হাসতে লাগলো। কাপাকিনকা তাদের হাসির কারণ বুঝতে পারলেন না। আগন্তুকদের একজন উঠে গিয়ে দৌড়ে শিবিরে ঢুকল। একটু পরে অন্তঃপুর থেকে সেই আগন্তুকের সাথে বেরোলো দুজন। তাদের একজন বেশ শক্তপোক্ত, সুসজ্জিত, কিন্তু অন্যজন নিশ্চয়ই স্থানীয় কোনো প্রজা। তার গায়ের রং আগন্তুকদের মতো নয়, বরং এদেশের মানুষের মতোই বাদামি। শক্তপোক্ত লোকটি তাকে কিছু বলতেই সে কেচুয়া ভাষায় সাবলীলভাবে বলল, হে মহানিমকা, আমি ফেলিপিও। আমার প্রভু আপনাদের রাজার সাথে কথা বলতে ইচ্ছা প্রকাশ করছেন। কাপাকিনকা বুঝলেন আগন্তুকরা এই নিরীহ ইনকা প্রজাতিকে কোনো জাদু বলে বশীভূত করেছে। তিনি বললেন, আপনার প্রভুকে বলুন তার মনস্কামনা পূর্ণ করার অভিপ্রায় তিনি যেন অনুগ্রহ করে আমাদের সাথে ইনকা সভায় আসেন। তার ইচ্ছার কথা তিনি নিজেই মহান সূর্যপুত্র সাপা ইনকা আতাহুয়াল্পাকে জানান। ধর্মান্তরিত দোভাষীটি কাপাকের কথা অনুবাদ করে তার প্রভুকে জানালো। আগন্তুকটি মাথা নেড়ে কাপাকের সাথে ফিরতে রাজি হলেন। কাপাক তার উপহার সামগ্রী হস্তান্তরিত করলেন। সেসব দেখে বিদেশিদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। এত সোনা তারা একসাথে
এর আগে কখনো দেখেনি। তারা বুঝেছে ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে নিজেদের দেশ থেকে এত দূরে প্রশান্ত মহাসাগরের তীরে এই নতুন মহাদেশে আসার পরিকল্পনা খুবই লাভদায়ক হতে চলেছে অদূর ভবিষ্যতে। আতাহুয়ালপার সভায় সবাই খোশ মেজাজে কুসকোতে যাওয়ার এবং সেখানে অনুষ্ঠিতব্য বিজয় উৎসব নিয়ে আলোচনা তুঙ্গে। এমন সময় কাপা কিনকা, তার লোকজন, বিদেশি আগন্তুক এবং তার দোভাষীকে নিয়ে সভায় ঢুকলেন। সাপা ইনকার সিংহাসনের সামনে দাঁড়িয়ে কাপাক বললেন, হে ইনকা শ্রেষ্ঠ, এই আগন্তুক আপনার সাথে প্রত্যক্ষ কথা বলতে আগ্রহ প্রকাশ করায় আমি আপনার সম্মুখে একে হাজির করেছি। এই বলে কাপাক ইনকা আগন্তুককে ইশারা করলেন সাপা ইনকার সামনে তার বক্তব্য রাখতে। আগন্তুক সামনে গিয়ে হাতের শিলমোহর লাগানো একটা চিঠি তুলে ধরে উদ্ধত ভঙ্গিতে বললেন, মেক্সিকো বিজয়ী এর্নান কর্তেসের নাম নিশ্চয়ই শুনেছেন। তার ভ্রাতা অধিনায়ক ফ্রান্সিসকো পিজারোর সেনানায়ক আমি এর্নান্দো দে সোতো স্পেনিয়ার রাজাধিরাজ প্রথম চার্লসের অনুমতিতে এই দেশে এসেছি। আমরা আপনাকে আপনার শত্রুদের হাত থেকে রক্ষা করতে চাই। সেই ব্যাপারে মহান ফ্রান্সিসকো পিজারো আপনার সাথে দেখা করতে চান। এই বলে তিনি আতাহুয়ালপার চোখে চোখ রেখে কোমরে দুহাত রেখে দাঁড়ালেন। আতাহুয়ালপা মন দিয়ে দেশোতোর কথা শুনছিলেন। শেষ কথা শুনে তিনি বিস্মিত হয়ে ভুরু উঁচু করে আগন্তুককে আপাদমস্তক দেখে নিলেন। তারপর প্রবল হাসিতে ফেটে পড়লেন। সেই সঙ্গে গোটা সভা অট্টহাসিতে মেতে উঠল। কোনো মতে আতাহুয়ালপা নিজেকে সামলে নিয়ে বললেন, আপনারা আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করবেন? রাজদূত অপমানিত বোধ করতে লাগলেন। তার হাতের মুঠি দৃঢ় হলো, কপালের রগ রাগে ফুলে উঠল, কিন্তু বিদেশি ভূমিতে দাঁড়িয়ে তিনি কিছুই করতে পারলেন না। আতাহুয়ালপা এবার সোজা হয়ে বসে বললেন, তার দরকার হবে না, বরং আপনার অধিনায়ককে জিজ্ঞাসা করবেন আমাদের রাজ্যের কুকাগুলিতে কোন অধিকারে তিনি আক্রমণ করেছেন। এই দোষে তার কঠিন সাজা হতে পারত, কিন্তু আপনারা অতিথি, না বুঝে ভুল করে ফেলেছেন। এবারের মতো আমি তাকে ক্ষমা করছি। এখানে এসেছেন, থাকুন, ঘুরুন, আনন্দ করুন, তারপর নিজের দেশে ফিরে যান। দোভাষী কেচুয়া কথাগুলি স্প্যানিয়লে অনুবাদ করে দেশোতোকে বলল। সব শুনে তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, তাহলে আপনি দেখা করবেন না? আতাহুয়ালপা কাপা কিনকাকে জিজ্ঞাসা করলেন, কে কাপা কিনকা? কি বলেন আপনি? দেখা করা যেতে পারে এদের সাথে? আমার তো আবার কুসকো যাওয়ার যে তর সইছে না। কাপা কিনকা বললেন, সাপা ইনকা, আপনি আদেশ করেন তো এক্ষুনি এই বেয়াদবদের শিরচ্ছেদ করে আপনার পায়ের কাছে মুন্ডুগুলো সাজিয়ে নিতে পারি। আতাহুয়ালপা জিভ কেটে চোখ বন্ধ করে বললেন, না না, কি যে বলেন, অতিথি বলে কথা। তা আমি ভাবছি কি, এত করে বলছে যখন দেখা করেই আসা যাক, তারপর না হয় কুসকো যাওয়া যাবে। কি বলেন? এরপর রাজদূতকে উদ্দেশ্য করে তিনি বললেন, ঠিক আছে, আপনার কথাই মানলাম। কাল সকালে আমরা শহরের কেন্দ্রে যে প্রাঙ্গণ আছে সেখানে আপনার অধিনায়কের সাথে দেখা করব। আতাহুয়ালপাকে প্রতিজ্ঞাবদ্ধ করে দেশোতো তার দোভাষীকে নিয়ে ফিরে গেলেন। এই মেয়েটাকে এখানে কে আনতে বলেছিলেন? কটা দিন নির্বিঘ্নে কাটাতেও পারবো না? উফ, পাগল করে দিল। শৈলী নির্লজ্জের মতো রোবের্তোর বাঁ হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, সেনিয়র এরেরা, তোমাকে ছেড়ে থাকি কি করে বলো? সন্ধ্যের সময় এইসব গুলতানি চলছিল আমাদের মধ্যে। আমাদের বলতে আমি, শৈলী আর রোবের্তো এররেরা। শৈলী আমার বাল্যবন্ধু। আজ থেকে প্রায় বছর 8 আগে আমরা দুজন মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেটেড পিএইচডি করতে আসি। দুজনেই কলকাতার একই স্কুলে পড়েছি। তারপর ইতিহাস নিয়ে স্নাতকও একই কলেজ থেকে। তাই শুরুতে বিদেশে এসে আমার একমাত্র বন্ধু ছিল শৈলী, আর ওর একমাত্র বন্ধু ছিলাম আমি।
এরপর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকাকালীন আমি রুমমেট পাই মাদ্রিদের স্থানীয় রোবের্তো এরেরাকে। রোবের্তো ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। দেশের বাইরে এসে রুমমেট কেমন হবে সেই নিয়ে দুশ্চিন্তা ছিলই। তাই রোবের্তোর মতো সমমানসিকতা ছেলেকে নিজের রুমমেট পাওয়া হাতে চাঁদ পাওয়ার মতো। খুবই বিত্তশালী বাড়ির ছেলে, কিন্তু অহংকারের লেশমাত্র নেই। মানিয়ে নেওয়ার ওরকম ক্ষমতা কখনো কারোর মধ্যে দেখিনি। এদিকে নতুন দেশ সম্বন্ধে জানার কৌতূহল অদম্য। তাই একজন ভারতীয়কে বন্ধু হিসেবে পেয়ে সে প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিল। এদিকে আমি নিজে একটা দুটো শব্দ বাদে স্প্যানিশ বা স্পানিয়ল জানতামই না, কিন্তু স্পেনে পড়তে এসে শুধু ইংরাজি দিয়ে কতটা সিদ্ধিলাভ হবে জানি না। সেই কারণে রোবের্তোকে আমার ভাষা শিক্ষার গুরুভার দিই। সুবিধা হয়েছিল এটাই যে পৃথিবীর নানান সংস্কৃতিকে জানার প্রতি রোবের্তোর বরাবরের আগ্রহ। তাই আমার কাছে বাংলা সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান আহরণের বিনিময়ে সে আমাকে স্প্যানিশ শিক্ষা দেওয়ার শর্তে সল্লাসে রাজি হয়ে গেল। এটা মানি যে সাংস্কৃতিক আদান প্রদানে মনের সংকীর্ণতা দূর হয়, ফলে খুব সহজেই আমাদের বন্ধুত্বের ভিতটা দৃঢ় হলো। আমার বাল্যবন্ধু শৈলীর সাথে রোবের্তোর আলাপ হওয়ার মূলেও তারই জ্ঞান পিপাসা। আস্তে আস্তে তার বঙ্গপ্রীতি এবং শৈলীপ্রীতি বাড়ে। তবে কোনটা আগে আর কোনটা পরে তা অবশ্য জানি না। এই মোটামুটি আমাদের গোড়ার কথা। এরপর পড়াশোনা ছেড়ে আমি মাদ্রিদ বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর হিসাবে থেকে যাই। শৈলী বিলবাওয়ে একটি মিউজিয়ামে কাজ নিয়ে চলে যায়। রোবের্তো বার্সেলোনায় একটি বায়োটেক ফার্মে গবেষকের চাকরি পায়। তিনজন তিন দিকে ছড়িয়ে পড়লেও বন্ধুত্বের প্রগাঢ় টানে প্রায় প্রতি সপ্তাহে কেন্দ্রীভূত হই। মিলনস্থল এক থাকে না অবশ্যই, কিন্তু দেখাটা হয়। এবার যেমন রোবের্তোর ইচ্ছা পূরণ করতে আমরা বার্সেলোনা এলাম। কেলতা ভিগোর সাথে বার্সার হোম ম্যাচ ছিল। শ্রী রোবের্তোর জন্ম মাদ্রিদে হলেও বার্সার একনিষ্ঠ ভক্ত। সারা জীবন তাদেরই সমর্থন করে এসেছে। তাই তার লিওনেল মেসির এটাই হচ্ছে শেষ সিজন, চলে এসো প্লিজ। এর অনুরোধে আমি আর শৈলী দুই ভিন্ন শহর থেকে বার্সেলোনা আসি ভক্তের ইচ্ছা পূরণ করতে। মেসি গোল দিলেও বার্সা হেরেছে এক গোলে, তাই রোবের্তো এমনিতেই মনমরা। কিন্তু শৈলী রয়ে যাবে। রোবের্তো বিরক্ত হয়ে তাকে ভেঙিয়ে বলল, কি করে ছেড়ে থাকি বলো, ভাগ্যিস কিছুদিনের জন্য এর হাত থেকে নিস্তার পাবো। শৈলী তার হাতটা এক ছটকায় সরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, পেরু থেকে ফোন করে দেখো। রোবের্তো এবার হেসে বলল, পেরু গ্রামে টাওয়ার থাকবে না, কি সৌভাগ্য। এই শুনে টেবিলে রাখা রোবের্তোর ফোনটা কেড়ে নিল শৈলী। রোবের্তো আরও জোরে হেসে উঠল। কপতির মান অভিমানের খেলা দেখে নিজেকে কেমন অজিত বলে মনে হচ্ছিল। আমার সামনে ঠিক যেন ব্যোমকেশ আর সত্যবতী ঝগড়া করছে। আমি অতি কষ্টে হাসি চাপার চেষ্টা করছিলাম। শৈলী আমার ঠোঁটের কোণে হাসি দেখে বলল, কিরে, খুব হাসি পাচ্ছে না? আমি সামলে নিয়ে বললাম, তোকে নিয়ে হাসতে পারি কখনো? হ্যাঁ, কি যে বলিস। থাম তুই, বেশি বাজে বকিস না। আমি চললাম, থাক তোরা দূর। শৈলী রেগে রেগে উঠতে যাচ্ছিল। আমি তাকে শান্ত করলাম। তোর এত রাগ? হ্যাঁ, আর রোবের্তো কিন্তু এনজয় করছে সেটা। শৈলী বলল, করতে দে, অসভ্য ছেলে একটা। আমি বললাম, অসভ্যটাকে কিন্তু বিয়ে করতে হবে আর কমাস পরে। শৈলী মুখ বেঁকিয়ে বলল, করবো না। রোবের্তো দেখলাম মুখ টিপে হেসেই চলেছে। এত দ্রুত বাংলা কথোপকথন না বুঝলেও সারমর্মটা সে ভালোই বুঝছে। রোবের্তো গুনগুন করে একটা মজার স্প্যানিশ গান শুরু করলো। আমি পড়েছি এই শুম্ভ নিশুম্ভর মাঝে আতান্তরে। এবার মুখ্য অস্ত্রটা ছাড়লাম। শৈলী, আমি জানি তোর রাগের আসল কারণটা। শৈলী বিরক্ত হয়ে বলল, আমরা যাচ্ছি আর তোকে এখানে পড়ে থাকতে হচ্ছে, তাই তো? শৈলীর চোখটা ছলছল করে উঠল। অন্যদিকে তাকিয়ে বলল, মোটেই না, বই গেছে আমার তোদের সাথে যেতে। আমার এখানে অনেক জরুরি কাজ আছে। এবার রোবের্তোর পালা। সে পেছন থেকে শৈলীকে দুহাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে তুলে তুলে বলল, নিয়ে আমর, আমরা তো কাজে যাচ্ছি। শৈলী কান্না ধরা গলায় আমাকে দেখিয়ে বলল, ওর কি কাজ ছিল? আমি বললাম ফাঁপড়ে, মেয়ে এখন যাকে তাকে আক্রমণ করবে, আজ থেকে তো চিনি না। রোবের্তো শৈলীকে শান্ত করার উদ্দেশ্যে বলল, তোমাকেও তো আসতে বলেছিলেন, তখন বললে তোমরা যাও। আর ও
ওর কথা বাদ দেন, ছাত্ররা ওকে যত কম দেখে ততই ভালো। আমি হাঁ করে রোবের্তোর দিকে তাকালাম। বাহ, কর্তা কিন্তু দুইয়ে মিলে আমাকে মাঝে রেখে কূটনীতি করছে। বাহ বাবা বাবা বাহ, বেশ, আমি শিব ঠাকুর হয়ে থাকি, তাতে যদি এদের রাগ পড়ে। এবার মান ভাঙানোর পালা শুরু হবে। রোবের্তো বলল, আমরা ফেরার মাসখানেকের মধ্যেই তো কলকাতা যাবো, তুমি সেসব দেবো না। আমার কিন্তু বেশ এক্সাইটেড লাগছে। লা সিউদাদ দি ফেলিসিদাদ, আনন্দ নগরী। কাহিনী দেখার পর থেকেই না শহরটা যেন আরও ভালোবেসে গেছে। শৈলী চুপ। আমি ভাবছি কি সৌভাগ্য যে ঝাড়া হাত পা সিঙ্গুলারিটি উপভোগ করছি, মানে ওই কোনো পিছু টান নেই, তাই নো ঝঞ্ঝাট। রোবের্তো শৈলীকে ঠেলা মেরে বলল, কি আনবো ওখান থেকে? শৈলী ওর দিকে না তাকিয়েই বলল, ঘোড়ার ডিম। আমি ফোড়ন কেটে মিনমিন করে বললাম, ঘোড়ার ডিমের গ্যারেন্টি দিতে পারবো না, তবে লামা ডিম পারে কিনা দেখতে হবে। শৈলী আমার পায়ের ওপর দুম করে একটা কিল মারল। আমার হাতের কোক ছলকে উঠে জিন্সে পড়ল। কি হাসি! এই তো এবার আবার ফর্মে ফিরছে। শৈলী রোবের্তোর দিকে তাকিয়ে বলল, তা ভ্যাম্পায়ার কামড়ালে যদি ড্রাকুলার হয়ে যাও কি হবে? রোবের্তো ভাবুকের মতো বলল, আমি ড্রাকুলা হলে তুমি মিনা হারকার হবে। শৈলী খিলখিল করে হেসে উঠল। আসলে রোবের্তোর ফার্ম একটা নতুন প্রকল্পে নেমেছে। ব্যাপারটা তাহলে রোবের্তোর জবানিতেই বলি। গত মাসে মাদ্রিদে আমার অ্যাপার্টমেন্টে শৈলী আর রোবের্তো এসেছিল। সেখানেই ঘোষণা করলো রোবের্তো, সেনিয়রে সেনোরিতা, তোমাদের একটা খবর দিই। আমাকে পেরু যেতে হবে ফার্মের তরফ থেকে কিছু সার্ভের কাজের জন্য। ব্যাপারটা খুব গোপনীয়। শৈলী, প্লিজ কাউকে জানো। শৈলী তাকে একটা নরম তাকিয়া ছুঁড়ে মারল। রোবের্তো হেসে বলল, রেবিস ভাইরাস জানো তো? আমি বললাম, কুকুরের কামড়ে হয়তো। ইয়েস অ্যান্ড নো। হ্যাঁ, কুকুরের কামড়ে হয়, কিন্তু না, শুধু কুকুর না, যে কোনো ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলের কামড় বা শুধু লালা থেকেই রেবিস ছড়ানো। রেবিস ভাইরাস হলে প্রাণী থেকে প্রাণীতে ছড়ায়। খুব ইন্টারেস্টিং, শুনবে? নিশ্চয়ই। রেবিস ট্রাভেল করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে এবং সবশেষে এফেক্ট করে ব্রেনকে। ডিপেন্ড করে আত্মার কোথায় কামড়াচ্ছে। ওয়েট, তার মানে হাতে কামড়ালে যতদিনের সিমটম দেখা দেবে, পায়ে কামড়ালে তার থেকে দেরিতে। রোবের্তোর চোখ চকচক করে উঠল। এক্স্যাক্টলি। আর ঘাড়ে কামড়ালে? রোবের্তো ভয় দেখানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, কাউন্ট ড্রাকুলা। শৈলী হাত দিয়ে তাকে একটা চাপড় মেরে বলল, হ্যাঁ, ভাইরাস মস্তিষ্কে ঢুকলে খেলা শেষ। জিতে গিয়ে এরপর সে পরের ভিক্টিম খুঁজবে। তাই সে স্যালাইভারি গ্ল্যান্ড বা লাভা গ্রন্থিতে চলে আসে। সেখান থেকে অসুস্থ প্রাণীর লালার মাধ্যমে ভাইরাস বেরোতে চায়। সে কারণে রেবিসে অসুস্থ কুকুরের দেখবে মুখের চারধারে ফেনায়। আমি জিজ্ঞাসা করলাম, মানুষের জলাতঙ্ক হয় কেন? রোবের্তো পিছনে হেলান দিয়ে বলল, কারণ ভাইরাস অতি ধুরন্ধর। মুখে আসা ভাইরাস বাইরে বেরোতে চায়। জলে মিশে ডাইলিউটেড হলেই সে শক্তিহীন হয়ে পড়বে। সেটা সে কখনোই চায় না। তাই বলতে পারো ভাইরাস মানুষের মধ্যে জলের প্রতি একটা ভীতি তৈরি করে। আমি অস্ফুটে বললাম, জিনিয়াস। শৈলী ব্যস্ত হয়ে বলল, কিন্তু তার জন্য পেরু যাচ্ছে কেন? ভ্যাম্পায়ার ব্যাট থেকে যে ড্রাকুলা হয় তা শুধু রূপকথা, বাস্তবে ভ্যাম্পায়ার থেকে রেবিস হয়। আমি বিস্মিত হয়ে বললাম, বলো কি? প্রতি বছর রেবিসে গবাদি পশু মারা তো যাই, মানুষও কিন্তু কম মারা যায় রেবিসে। সব ভ্যাম্পায়ার ব্যাট যে রেবিস ছড়ায় তা অবশ্য নয়। তবে যখন রাতের অন্ধকারে ভিকটিমের ব্যাট চুপটি করে বসে ধারালো দাঁত দিয়ে চামড়া কেটে রক্ত চেটে খায়, তা থেকে রেবিস হওয়ার সম্ভাবনা থাকে। আমি বললাম, তাহলে তুমি কি সেখানে ভ্যাম্পায়ার ব্যাট সংগ্রহ করতে যাচ্ছ? না, তা না, আমি যাবো তাদের থেকে কিছু ব্লাড স্যাম্পেল নিতে। যেগুলো বুঝো ভাইরাস এফেক্টে, এখানকার ল্যাবে সেগুলো থেকে ভাইরাস জিনোম এক্সট্র্যাক্ট করা হবে। তারপর রেবিস প্রতিষেধক বেরোবে। আগেই বললাম, ব্রেন এফেক্টেড রোগীকে বাঁচানো ইম্পসিবল। এখন অবধি পৃথিবীতে একজন মিরাকুলাস বেঁচেছে সেই অবস্থা থেকে, কিন্তু আমাদের টার্গেট হলো রিটার স্টেজ থেকে যাতে রোগীকে বাঁচানো যায়। অতএব পেরু ভ্রমণ।
এই বলে রোবের্তো থামল। ও তুমি যাও গো, আমার না কাজ আছে। আমি ভাবছি এই মৌকায় একটা ট্যুর করা যায় কি না। ছুটি জমে আছে, ছুটে পড়বো। মোস্ট ওয়েলকাম আমি। ইতিহাসে আমার থিসিসটা যদিও মেসো আমেরিকান সভ্যতাগুলোর ওপর ছিল না, তাও ইনকা, মায়া, অ্যাজটেকদের নিয়ে আমার কৌতূহল বরাবরের। এককালে পড়াশোনাও করেছি কিছুটা, যদিও ওদিকে ঘোরা হয়নি কখনো। তাই ইনকা ভূমিতে যাওয়ার লোভ সামলানো খুবই কঠিন ছিল। রোবের্তোর মতো কোম্পানি ভিসা স্পন্সর না করলেও ট্যুরিস্ট ভিসা পেতে অসুবিধা হবে না। তাই ইউনিভার্সিটিতে বলে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম। সব কিছু বেশ সহজেই হয়ে গেল। শৈলী আর রোবের্তোর বিয়ে সেপ্টেম্বরে, এখন মে মাসের মাঝামাঝি। এই শেষ মুহূর্তে শৈলীর পেরু যাওয়ার ইচ্ছা প্রবল হওয়ায় সে এখন মাথা ঠুকছে। তাই পেরু যাত্রার 1 সপ্তাহ আগে বার্সেলোনায় মিলিত হয়েছি। এখন এই পানশালায় শৈলী অভিমান করছে, রোবের্তো তার মানভঞ্জন করছে, আর আমি এই নাটক দেখতে দেখতে নিশ্চিন্তে একটা কোক পান করছি। এখান থেকে শৈলী ফিরে যাবে বিলবাও, আমি রোবের্তোকে নিয়ে কাল মাদ্রিদ ফিরব। সেখান থেকেই আমাদের কুচবোগামী ফ্লাইট। 16 নভেম্বর 1532, বুধবার সকালবেলা। ভোরের দিকে সূর্যদেব বিন্তি একবার দেখা দিয়েই আবার ঘন মেঘের কম্বলে আলস্য ভরে ঢুকে পড়েছেন। আজ বোধ হয় বৃষ্টি নামবে, কিন্তু আবহাওয়া নিয়ে আজ কেউই ভাবিত নয়। তাদের মন থেকে আনন্দ উপচে পড়ছে। আজ দুপুরে যে সাড়ম্বরে কুস্কো যাওয়া হবে। শোনা কথা সেখানে নাকি রাজপথ সোনায় মোড়া, সাপাইনকার বাসভবন নাকি সর্বাঙ্গ সোনা দিয়ে ঢাকা, তার বাগানের গাছগুলো লোকে বলে সোনার, আর গাছের নধর নধর ফলগুলো নীলের সোনার তৈরি। সবচেয়ে বড় দ্রষ্টব্য সূর্যদেবের মন্দির করিকাঞ্চা। সেখানে সূর্যদেবের একটা বিশাল চাকতি আছে, সেটাও সোনার, আর সেটার গায়ে ঝলমলে রত্ন খোদাই করা। কিন্তু কাখামার্কার রাজপথ এখন অন্য এক কারণে বাদ্যসঙ্গীতে মুখরিত হয়ে উঠেছে। সাপাইনকা আতাহুয়ালপা তাঁর দোলায় করে চলেছেন শহর মধ্যস্থিত প্রাঙ্গণে বিদেশি অতিথিদের দর্শন দিতে। তার সাথে চলেছে 6000 পদাতিক সৈন্য। তবে এ তো কোনো যুদ্ধ নয়, তাই তারা নামেই সৈন্য, কোনো অস্ত্র পাওয়ার দরকার নেই। তারা চলেছে রাজশক্তি প্রদর্শনের নিমিত্ত। এরাই গত 5 বছরে কুস্কোয় ওয়াস্কারকে পর্যুদস্ত করেছে। তাদের প্রতিরোধ করে কে? তারা অজেয়, আর তাদের সাপাইনকা আতাহুয়ালপা সূর্যদেব বিন্তির বীরপুত্র। প্রাঙ্গণটি পূর্বতন সাপাইনকার আমলে নির্মিত একটি বর্গাকার সুউচ্চ প্রাচীর বিশিষ্ট স্থান। নিচের ফাঁকা মাঠটিকে ঘিরে রয়েছে লাগোয়া উঠোন। সেটা পেরোলেই ভিতরে সারি সারি কক্ষ। এই গেল 1 তলা, উপরে ছাদ, 2 তলার ভার বহন করছে নিচের পুরু থামগুলি। প্রাঙ্গণের 2 প্রান্তের 2 সংকীর্ণ দ্বার দিয়ে সাপাইনকা সহ তাঁর সৈন্যরা প্রবেশ করলেন। গতদিনের সেই রাজদূত তথা ফ্রান্সিসকো পিজারোর সেনানায়ক এর্নান্দো দে সোতো ও তার দোভাষী সেখানে উপস্থিত। দে সোতো তাঁর লামার উপর উপবিষ্ট। তবে এরকম দৈত্যাকার লামা সমগ্র তাওয়ান্তিনসুর কোথাওই মেলা ভার। দে সোতোর পরনে যেমন জমকালো পোশাক, তার লামার অঙ্গেও তেমনি ঝাঁ চকচকে বর্ম। এদের সাথে আজ একজন হৃষ্টপুষ্ট পেটে খাটো মধ্যবয়সী মানুষও আছে। তার পরনে ঠোলা সাদা আলখাল্লা। দোলা বহনকারীরা আতাহুয়ালপাকে নিয়ে প্রাঙ্গণের মধ্যে এসে থামতেই বাদ্যকাররা তাদের বাজনা বন্ধ করল। শরীর মূর্ছনা কেটে যেতে প্রাঙ্গণ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর দোভাষী ফিলিপিও এগিয়ে এসে বলল, হে মহান ইনকা আতাহুয়ালপা, আপনাকে স্বাগত। আপনাকে বরণ করার উদ্দেশ্যে সর্বশক্তিমান ফ্রান্সিসকো পিজারোর সেনানায়ক এর্নান্দো দে সোতো তাঁর অশ্বচালনা প্রদর্শন করবেন।
দোবাসীর কথা শেষ হতে না হতেই দেশত তার তেজি ঘোড়াটা নিয়ে প্রাঙ্গণের খোলা জায়গায় চোখ ধাঁধানো খেলা দেখাতে লাগলেন। ইনকাদের কাছে এই যেন এক অতি জাগতিক ভোজবাজি। আতাহুয়ালপা ছাড়া সবাই চোখে অপার বিস্ময় নিয়ে তা দেখতে লাগলো। খানিকক্ষণ এভাবে নিজের পারদর্শিতা দেখিয়ে দেশত এবার এক অদ্ভুত কাজ করে বসলেন। নিজের ছুটন্ত ভানকে তিনি হাঁকালেন আতাহুয়ালপার দিকে। শেষ মুহূর্তে প্রায় একেবারে তার গায়ের কাছে দেশত তার ঘোড়া থামালেন। দেশত আতাহুয়ালপাকে সন্ত্রস্ত করতে চাইলেও বীর ইনকা তাতে একটুও টললেন না। নিষ্পরক দৃষ্টিতে দেশতর চোখে চোখ রেখে নির্ভীক কণ্ঠে আতাহুয়ালপা কেটে কেটে বললেন, আমি মেক্সিকোর রাজা দ্বিতীয় মন্তেজুমা নই। দেশত আতাহুয়ালপার ইঙ্গিত বুঝলেন। এও বুঝলেন এই যুবক ইনকা অন্য ধাপ্তে করা। স্পানিয়ার রাজা প্রথম চার্লস বিভিন্ন দেশে অভিযান চালিয়ে সেগুলি যেভাবে একের পর এক দখল করেছেন, এবার হয়তো তত সহজে তাঁর কার্যোদ্ধার হবে না। দেশত তার ঘোড়া নিয়ে পিছু ফিরলেন। সেই আলখাল্লা পরিহিত মধ্যবয়সী মানুষটির দিকে তাকিয়ে মাথা নাড়তে লোকটি হাতে একটা ছোট চৌকো বস্তু নিয়ে আতাহুয়ালপার দিকে এগোলেন। আতাহুয়ালপা মন দিয়ে আগন্তুকদের প্রত্যেকটি পদক্ষেপ লক্ষ্য করছিলেন। লোকটি সাপা ইনকার কাছে এসে চেরা চেরা গলায় বললেন, নতুন দেশের রাজা, আমি ভিনসেন্তে দে ভালভের্দে। আমি প্রভু যিশুর বার্তাবহ একজন ফ্রায়ার। ফেলিপিও কেচুয়া ভাষায় ধর্মযাজকের কথা অনুবাদ করছিল। আতাহুয়ালপা তাঁর দোলায় পা ছড়িয়ে একদিকে কাত হয়ে বসলেন। এদের কথার বিন্দু বিশ্বকক তিনি কিছুই ধরতে পারছেন না। এরা যে কি চায় তাই বোঝা যায়। ভিনসেন্তে এবার এক নাগারে বলে গেলেন, আমি অনুরোধ করছি এবং সেই সাথে কামনা করছি, আপনি আমাদের চার্চকে উপপত্নী রূপে গ্রহণ করুন। আমাদের চার্চকে এই পৃথিবী তথা জগতের পালিকা হিসেবে স্বীকার করুন। অন্যথা ঈশ্বরের আদেশে আমরা সর্বশক্তিতে আপনার বিরুদ্ধে গর্জে উঠব। সর্ব উপায়ে আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব এবং আপনাকে চার্চ ও রাজার বশংবদ করতে বাধ্য হব। আমরা আপনার সাম্রাজ্যের সকল নারী ও শিশুকে অধিগ্রহণ করে তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করব। রাজার আদেশ অনুসারে আমরা হয় তাদের বিক্রয় করব অথবা পরিত্যাগ করব। আপনার সর্বনাশ সাধনের হেতু যা কিছু কর্তব্য তা আমরা করব। পরিশেষে আমি এ কথা জানানোর প্রয়োজন বোধ করি যে এত দ্বারা যে মৃত্যু ও ধ্বংস সম্পন্ন হবে, জানবেন তা সবই আপনার কৃতকর্মের ফল। ঈশ্বরের নামে ইহানো রেফিরিমিয়েন্তো পাঠ করার পরে ভিনসেন্তে দে ভালভের্দে আতাহুয়ালপার হাতে তার হাতে ধরা পবিত্র বাইবেলটি দিলেন। ধোবাসীটি ধর্মযাজকের কথাগুলি নিজের মতো করে অনুবাদ করে সবশেষে বলল, হে ইনকা, এই পুস্তকে ঈশ্বরের কথা লেখা আছে। আপনি এটি গ্রহণ করুন এবং অবিলম্বে আপনার মত জানান। আতাহুয়ালপা বাইবেলটি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলেন। ইহানো বস্তু তিনি আগে কখনো দেখেননি। বলা উচিত সমগ্র ইনকা প্রদেশে কেউই এরকম জিনিস চাক্ষুষ করেনি। আতাহুয়ালপা নিজের মনে ভাবলেন, এতে যদি ঈশ্বরের কথা থেকে থাকে তাহলে তা থেকে কোনো শব্দ নির্গত হচ্ছে না কেন? অত্যন্ত বিরক্তি ভরে তিনি বাইবেলটি ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন। বিধর্মীর হাতে ক্যাথলিক ধর্মের চরম লাঞ্ছনা দেখে ফ্রায়ার ভয়ে ও বিস্ময়ে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলেন। তারপর দারুণ ক্রোধে প্রাঙ্গণের প্রাচীরের দিকে দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে উঠলেন, খ্রিস্টান ভাইয়েরা, তোমরা বেরিয়ে এসো। যারা ঈশ্বরের সম্পদকে এভাবে প্রত্যাখ্যান করে সেই বিধর্মী কুকুরদের সংহার করো। বলতে বলতে ফ্রায়ার প্রাঙ্গণের উঠোন পেরিয়ে একটা থামের আড়ালে লুকলেন। আতাহুয়ালপা তার দোলায় বসে ঘটনার পরম্পরা অনুধাবন করার চেষ্টা করছিলেন। তিনি খুবই বিরক্ত। তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে বিদেশি আগন্তুকদের এ কী ধরনের অভব্য আচরণ। সহসা তিনি তার উঁচু স্থান থেকে দেখতে পেলেন চারদিকের ঘেরা ছাদের প্রতিটি কোণ থেকে কয়েকটি কালো রঙের ভারী নল জাতীয় বস্তু আত্মপ্রকাশ করছে। এতক্ষণ সেগুলি চোখের আড়ালে ছিল, এখন সেগুলিকে ঠেলে ঠেলে এগিয়ে আনা হচ্ছে। আচমকা কেউ কিছু বুঝে ওঠার আগে সেই নলগুলি ভীষণ শব্দে গর্জে উঠল। চতুর্দিকে যেন হাজার হাজার সূর্য প্রকট হয়ে উঠছে।
সেই সঙ্গে প্রাঙ্গণের মধ্যে বজ্রপাত হচ্ছে। সামনের সারিতে যে সৈন্যরা দাঁড়িয়ে ছিল তারা প্রচণ্ড আর্তনাদে সেই নল থেকে নির্গত অগ্নিপিণ্ডের আঘাতে প্রাঙ্গণের মাটিতে লুটিয়ে পড়ল। এরপর প্রাঙ্গণের কক্ষ থেকে দেশোতর মতোই অনেকগুলি সমরসজ্জিত কংকিস্তাদর একযোগে সান্তিয়াগো বলে রণহুঙ্কার ছেড়ে দ্রুত বেগে বাইরে বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে লম্বা নলযুক্ত আগ্নেয়াস্ত্র। ইনকা সৈন্যদল বহুগুণের বৃহত্তর হলেও নবপ্রযুক্তির আশীর্বাদে বলিয়ান এই বিদেশিদের জয় নিশ্চিত। নিরস্ত্র সৈন্য নিয়ে এখানেও অসম লড়াইয়ে যেটা সম্ভব নয় বুঝে আতাহুয়াল্পা পিছু হটতে আদেশ দিলেন। এই স্বপ্নাতীত বাস্তবের সম্মুখীন হয়ে ততক্ষণে অবশ্য অনেকেই রাজা দেশের অপেক্ষা না করেই পরিত্রাহী ছুটতে শুরু করেছে। কিন্তু প্রাঙ্গণের দ্বার মাত্র দুটো, তাও সংকীর্ণ। তার উপর উপর্যুপরে গোলা বর্ষণ। প্রাণ বাঁচানোর তাগিদে অনেকেই পদপিষ্ট হয়ে মারা গেল, কেউ বা মারা গেল ধাবমান অশ্বক্ষুরের আঘাতে। অল্প কয়েকজন প্রাণ নিয়ে পালাতে সক্ষম হলো। আতাহুয়াল্পার দোলা বহনকারীদের একজন গুলির আঘাতে ভূতলশায়ী হতেই দোলা তার ভারসাম্য হারিয়ে একদিকে হেলে পড়ল। আতাহুয়াল্পার লাফিয়ে নিচে নেমে পালানোর উপক্রম করলেন, কিন্তু তার ভাগ্য বিগত দিনের মতোই তাকে পরিত্যাগ করেছে। দুজন অশ্বারোহী তাকে পিছন থেকে সবেগে ধাক্কা দিয়ে ভূপতিত করল। হায় সূর্যপুত্র! কোথায় নতুন দিনে নতুন উদ্যমে সাপা ইনকা রূপে সমগ্র তাওয়ান তিনচুরির বিপুল সাম্রাজ্যের ভার নেবেন আতাহুয়াল্পা? তা না, স্বল্প কিছু বিদেশির কূটচক্রে তার স্বপ্ন সূর্য উদয়ের প্রারম্ভেই অস্তাচলগামী। সংহার লীলা শেষ। প্রাঙ্গণের প্রাচীরে রক্তের লাল রং বারুদের কালো ছোপের সাথে মিশেছে। শয়ে শয়ে দেশবাসী পরবাসীর হাতে নিজের দেশের মাটিতে অযত্নে লুটিয়ে পড়ে রয়েছে। অত্যন্ত আহত যারা, তারা অন্তিম মুহূর্তের অপেক্ষা করছে। মধ্যে মধ্যে বেদনাদায়ক গোঙানি বা চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তারই মাঝে কংকিস্তাদররা প্রাঙ্গণে ঘুরে ঘুরে যারা অল্প আহত তাদের নিজেদের শানিত তরবারি দিয়ে বিদ্ধ করছে। আহত আতাহুয়াল্পা আজ বোঝা চোখে তার বৃহৎ বাহিনীর শোকাতুর পরিণতি দেখছেন। তার পলক পড়ছে না। তার চোখের দৃষ্টির সাথে মস্তিষ্কের অনুভূতির বিরোধ বাঁধছে। শরীরের অপরিসীম ব্যথাও তাকে পর্যদস্ত করতে পারেনি, কিন্তু ঘোর বাস্তব তাকে পরাহত করেছে। এক নিমিষের জন্য তার মনে পড়ল আজকের কুস্কোগামী বর্ণাঢ্য শোভাযাত্রা আর কুস্কোর প্রাসাদের কথা। মনে হতেই এত দুঃখের মাঝেও তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরা দিয়ে মিলিয়ে গেল। পড়ে রইল একটা ক্ষীণ দীর্ঘশ্বাস। একটা দৃপ্ত পদধ্বনি শুনতে পেলেন আতাহুয়াল্পা। তার দিকে কেউ এগিয়ে আসছেন। আতাহুয়াল্পা অতি কষ্টে মাথা তুলে দেখতে পেলেন এক দীর্ঘকায় পুরুষ তার আর আগত সূর্যালোকের মাঝে এসে দাঁড়িয়েছেন। ছায়া পড়ার ফলে কিছুক্ষণ তিনি সে আগন্তুকের মুখ দেখতে পাচ্ছিলেন না। চোখ কুঁচকে তাকে দেখার চেষ্টা করলেন আতাহুয়াল্পা। মাথায় শিরস্ত্রাণ, তাতে রঙিন পালক গোঁজা, দেহে একই ধরনের লাল পোশাক, কিন্তু এর গায়ে বাকিদের মতো বর্ম নেই। কোমরে একটা তরোয়াল আছে অবশ্য। একটু পরে চোখ সরে আসতেই তিনি তার মুখ দেখতে পেলেন। কপালে একটা গভীর কাটা দাগ, ঠিকলো নাক, ঠোঁটের উপর পাতলা গোঁফ আর থুতনিতে ছোঁচল দাড়ি। চোখ দুটোয় তার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে। তার চাহনি গভীর। দেশোতের মতো হিংস্র নয় ঠিকই, কিন্তু তাতে বিস্ময়ের সাথে মিশে আছে অপরিসীম লোভ। এই তাহলে অভিযানের সর্বপ্রধান ফ্রান্সিসকো পিজাররো। পিজাররো একটু এগিয়ে এসে আতাহুয়াল্পাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করলেন। বোঝার চেষ্টা করলেন ভূপতিত এই ইনকাটিকে দহন করলে কি প্রভূত সম্পদের মালিক হওয়া যাবে। বন্দির দিকে দৃষ্টি আবদ্ধ রেখেই চাপা গলায় পিজাররো তার সেনানায়ককে ডাকলেন। জেনারেল। দেশত আজ্ঞাবহের মতো পিজাররোর পাশে এসে দাঁড়ালেন। সেনিয়র। পিজাররো আঙুল তুলে ইশারা করে বললেন, একে ভেতরে নিয়ে চল, অনেক কথা আছে এর সাথে। দেশত তার সঙ্গীতের ইঙ্গিত করতেই তারা আতাহুয়াল্পাকে দড়ি বেঁধে হ্যাঁচড়াতে নিয়ে চলল উঠোন লাগো একটা বড় কক্ষে। একদিনের ইনকা শ্রেষ্ঠ নিজ ভূমে পরবাসী হয়ে শেষবারের মতো তার দুপাশে তাকালেন। না, কেউ এগিয়ে এলো না মহামান্য ইনকাকে উদ্ধার করতে। আজ তিনি একা। কুচকো
23শে মে 2021 রবিবার। কি এটা? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম রোবের্তোকে। খুলে দেখোই না। রোবের্তো রহস্য উন্মোচন না করে বলল, হাতের তেলের ওপর ছোট্ট কাঠের কারুকার্য করা বাক্সটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। বাক্সটা বেশ পুরনো হলেও মজবুত। ভেতরে কিছু একটা ধাতব জিনিস খটখট করে নড়ে উঠল। সাবধানতা অবলম্বন করে আমি সেটা খুললাম। ভেতরে গোল জিনিসটা 2 আঙুলে বের করে চোখের সামনে ধরতেই হোটেলের জানলার মধ্য দিয়ে আসা সূর্যের আলো তার উপর প্রতিফলিত হয়ে আমার চোখ ধাঁধিয়ে দিল। একটা সোনার আংটি। আংটিটা বেশ পুরনো, বাক্সটার মতোই। উপরে সূর্যের মুখ খোদাই করা। অবশ্য সেই সূর্যের চোখ মুখ আছে, ঠিক আর্জেন্টিনার পতাকার মাঝে যেমন দেখা যায়। আমার যেটুকু জ্ঞান, বুঝলাম ইনকাদের সূর্য দেবতা। আমি উত্তেজিত স্বরে বললাম, হিন্দি? রোবের্তো কিছু না বুঝে বলল, কি? আমি বললাম, ইনকাদের সূর্য দেবতা। তুমি প্রধান দেবতাই বলতে পারো। রোবের্তো ঠোঁট উল্টে বলল, ইতিহাস পুরাণ ওসব আমার ডোমিনি নয়, আমি গো। কিন্তু এই জিনিসটা তুমি কোথায় পেলে? আরে এর দাম তো কম করেও। বিশ্বাস করবে? আমি তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি। সেটা সে উপভোগ করতে করতে বলল, ইতিহাস না জানলেও এটা জানি যে এই আংটি আমাদের ফ্যামিলিয়ার পারিবারিক সম্পত্তি। খুলে বলবে? রোবের্তো হাত দিয়ে চুলটা ঘেঁটে নিয়ে বলল, এরনান কোর্তেসের নাম শুনেছো নিশ্চয়ই? আমি মাথা নাড়লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেক্সিকো বিজয়ী কোর্তেস। তোমরা বলো মেক্সিকো, আমরা বলি স্প্যানিয়লে মেক্সিকো। খুলতেই দেখি একটা ছিপছিপে গড়নের লম্বা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছেলেটি স্থানীয়। সে স্প্যানিয়লে বলল, Buenas tardes, señor. Me llamo Jurinio. রোবের্তো হেসে করমর্দন করে বলল, Buenas tardes, soy Roberto, mucho gusto. শুভ অপরাহ্ন জানিয়ে প্রাথমিক আলাপচারিতার পর রোবের্তো ছেলেটিকে সাদরে ভেতরে ডেকে আনল। রোবের্তো আমাদের দুজনের আলাপ করিয়ে বলল, আমাদের ফার্ম থেকে লোকাল ট্যুর গাইড হিসেবে জরিনিওকে ঠিক করা হয়েছিল। ও আমাদেরই একটা অ্যাফিলিয়েটেড সংস্থায় কাজ করে। কুস্কোর কাছে পিসা গ্রামে কিছু ভ্যাম্পায়ার জনিত রেবিস সংক্রমণ আছে, তাই জরিনিওই কাল আমাদের সেখানে নিয়ে যায়। কিছু মনে করবেন না, আমার কিন্তু সব থেকে ইন্টারেস্টিং লাগছে আপনার নামটা। এটা কি কোনোভাবে টিনটিন কমিক্সের জরিনিও থেকে অনুপ্রাণিত? ঠিক ধরেছেন, আমার বাবা একজন টিনটিন ভক্ত। আমাদের এই শহরে সেই সময় কে আর ওসবগুলো জানতো, কিন্তু বাবা যখন ছোট ছিলেন তখন স্কুল লাইব্রেরিতে কেউ একজন টিনটিনের স্প্যানিয়ল ট্রান্সলেটেড কয়েকটা বই কিনে উপহার দিয়েছিলেন, তো বাবা সেইগুলোতেই মজে থাকতেন। তার থেকেই আমার নাম। রোবের্তো আমাদের কথোপকথনের বিন্দু বিসর্গ না বুঝে বলল, দাঁড়াও, টিনটিনের সাথে জরিনিওর কি সম্পর্ক? বন্ধু, তুমি যদি টিনটিন পড়তে তাহলে কথা তোমাকে বলতে হতো না। রোবের্তো মাথা চুলকে বলল, বুঝিয়ে বলো। টিনটিনের একটা বই আছে, প্রিজনার্স অফ দি সান। সেখানে তারা একটা রহস্য উদ্ঘাটন করতে পেরু আসে এবং লোকচক্ষুর আড়ালে থাকা একটা ইনকা রাজত্বে ঢুকে পড়ে। সেইখানে টিনটিনদের গাইড ছিল জরিনিও নামের একটি বাচ্চা ছেলে। বুঝেছ? বাকি গল্পটা পড়ে নিও। রোবের্তো মুখ হাঁ করে মাথা নাড়ল। খানিকক্ষণ আড্ডার পর জরিনিও সকালে এসে নিয়ে যাবে বলে বিদায় নিল। ভ্যাম্পায়ার ছাড়াও পিসাতে যে দ্রষ্টব্য অনেক কিছু আছে সেটা গুগল ঘাঁটতেই বুঝতে পারলাম। পিসাক 24শে মে 2021 সোমবার।
দাঁতগুলো দেখো অ্যামিগো, এই দাঁতগুলো দিয়ে পেন্সিল ধার দিতে পারবে। পিসা গ্রাম ছাড়িয়ে একটা ছোট্ট জঙ্গলে জায়গায় এসেছি আমরা। জরুরীয় কথা মতো সকালেই এসেছিল। হোটেলেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। কুচকো থেকে 35 কিলোমিটার দূরে পিসাক। এককালে সাফা ইনকা পাচাকুটির আমলে এখানে একটি প্রাসাদ ছিল। কুচকো থেকে কখনো কখনো নিরিবিলিতে সপরিবারে এখানে এসে থাকতেন। তারপর স্প্যানিয়ার্ডরা এসে সব উলটপালট করে দিয়ে গেছে। কিন্তু ইনকা স্থাপত্য যা মজবুত, তাতে তাকে ধ্বংস করা যায়নি। স্থাপত্যের ওপরই নবনির্মাণ করতে হয়েছে বিদেশিদের। রাস্তায় আস্তে আস্তে জর্ডেনীয় সেসবই বলছিল। সেনিয়র্স, বিদেশিরা এসেছিল বলে কোনো আক্ষেপ নেই। তারা যদি আমাদের ঐতিহ্য হাত না দিয়ে পাশাপাশি নিজেদের কীর্তি গড়ে যেত, তাতে দেশ আরও সমৃদ্ধ হতো। কিন্তু তারা যে নিজেদের জিনিস আমাদের সংস্কৃতিতে চাপিয়ে দিল, সেটাই ক্ষোভের কারণ। জানেন, পুজোকর কলিকতায় সূর্যদেব ইন্দির মন্দিরে তারা নিজেদের গির্জা বানালো। আমি নিজেও ক্যাথলিক, কিন্তু অন্য ধর্মকে দামিয়ে দেওয়াটা কোনো ধর্মই বলে না। আমি বললাম, কনভেন্ট অফ সান্তো দোমিঙ্গো বলছেন কি? গাড়ি ঘোরাতে ঘোরাতে জর্ডেনীয় বলল, সি সেনিয়র, মন্দিরটি অপরূপ সুন্দর ছিল শুনেছি। সোনা দিয়ে আগাগোড়া মোড়া। সেখানে একটা সোনার চাকতিতে রত্ন খোদাই করা ইন্দির মুখ ছিল। স্প্যানিয়ার্ডরা সব লুটে নিজেদের দেশে পাচার করল। রোবের্তো দেখলাম চুপ করে আছে। সে যে নিজেও লজ্জিত তা আর বলে দিতে হয় না। পিসাক গ্রামটা ভীষণ সুন্দর। একদিকে একটা নদী বয়ে চলেছে। জর্ডেনীয় বলল নদীর নাম উইলকানোতা। সেটাই আবার মাচু পিকচু হয়ে নাম পাল্টে হয়ে গেছে উরুবাম্বা। আজ সকালটা ঠান্ডা হলেও রোদটা খুব মোলায়েম। কিন্তু এখন সাইট সিইংয়ের সময় নয়। জর্ডেনীয় বলল, অ্যামাজন রেন ফরেস্ট কেটে দেওয়ার ফলেই এই ভ্যাম্পায়ার ব্যাটগুলো এইদিকে সেই দিকে ছড়িয়ে পড়েছে। তার খেসারত দিচ্ছে স্থানীয় মানুষ। আসুন, এদিকে আসুন। এরপর জঙ্গলে ঢুকে এদিক সেদিক খুঁজতেই একটা ছোট গুহা মতন দেখে এগিয়ে গেলাম। সোদা চিমসে গন্ধ, বাদুরের গন্ধ। রোবের্তো জর্ডেনীয়কে সঙ্গে নিয়ে পরম কৌতূহলে এগোলো। পেছনে আমি। তারপর সেই থেকে চলেছে ভ্যাম্পায়ার হান্ট। বিভিন্ন বাদুড়ের থেকে রক্ত নমুনা সংগ্রহ করা সহজ নয়। জর্ডেনীয় ছিল বলে সুবিধা হলো। এক বিশেষ ধরনের সিডেটিভ এরোসোল স্প্রে করে সে গুহার চারপাশে ছড়িয়ে দিল। তাতে বাদুড় ঝোলা প্রাণীগুলো টপ করে নিচে পড়ল না ঠিকই, কিন্তু ঝিমিয়ে থাকলো। তারপর রোবের্তো সিরিঞ্জ দিয়ে তাদের থেকে রক্ত টেনে ভায়ালে ভরল। কয়েকটা ভায়াল ভর্তি হতেই সে সেগুলির থেকে তাৎক্ষণিক রক্ত পরীক্ষা করল। তাদের কয়েকটিতে সত্যি রেবিস ভাইরাস বর্তমান। রোবের্তো হেসে বলল, আমিগো, রাতের বেলা এখানে এলে আর দেখতে হতো না, নির্ঘাত ভ্যাম্পায়ারে ফিরত। আমি মশকরাটা না থামিয়ে বললাম, কিংবা এক নতুন ধরনের ব্যাটম্যান। একটা বাদুড়ের ঠোঁট আলতো করে ওপরে ধরে রোবের্তো তার দন্তপংক্তি দেখালো। বলল, ঘুমন্ত প্রাণীর ঘাড়ে দাঁত দিয়ে একটা ফুটো করে। ভ্যাম্পায়ারের লালায় এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যাতে ভিক্টিমের রক্ত ক্লট না করে। তারপর ক্ষতস্থানে জিভ লাগিয়ে রক্ত চেটে খায়, ফলে রেবিস ভাইরাসও মকামুচি ঢুকে পড়ে। জর্ডেনীয় যোগ করলো, টানা 8 ঘন্টা ধরে রক্ত খেতে পারে। আমার চোখ কপালে উঠে গেছে। বলে কি? রোবের্তোর কাছে রেবিসের কথা আগেই শুনেছি, তাই বললাম, ঘাড়ে কামড়ালে তো রেবিস আরও তাড়াতাড়ি এফেক্ট করবে। রোবের্তো সায় দিয়ে বলল, ন্যাচারাল। পেরুতে প্রতি বছর বহু গবাদি পশু মারা যায় এর প্রকোপে। এখন মানুষের মধ্যেও ছড়াচ্ছে। রোবের্তো আমার কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, সেইখানেই আমাদের ফার্ম স্টেপিং করেছে।
আমিগো। যদিও পেরুতে খুব বেশি দিন থাকবো না, তাও জোরনীয়র কথা শুনে একটু কেমন যেন ভয় ভয় করছিল। রোবের্তোর আশাব্যঞ্জক কথাও তাতে খুব একটা কাজ দিল না। পিসা গ্রামে ঘুরে পাচাকুটি প্রাসাদের ধ্বংসাবশেষ দেখে, ইনকা আমলের সূর্য ঘড়ি বা ইন্তিওয়ানায় ছবি তুলে, সবশেষে এখানকার স্থানীয় বাজার থেকে হাতে বোনা অভূতপূর্ব কিছু পঞ্চ কিনে আমরা কুচকো ফেরা ঠিক করলাম। জোরনীয় আমাদের ঐতিহাসিক করিকাঞ্জায় নামিয়ে দিয়ে চলে যাবে। সেখান থেকে আমরা হোটেলে ফিরব। কাল আবার রোবের্তোকে জোরনীয়র সাথে ওদের ওখানকার ফার্মে যেতে হবে। আজকের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা এবং সেই সঙ্গে একটা রিপোর্ট তৈরি করে তাকে বার্সেলোনার অফিসে পাঠাতে হবে। আমার কাল পুরো ফাঁকা, তাই কুচকো শহরটা একজন ইতিহাসবিদের চোখ দিয়ে দেখব। 15ই নভেম্বর 1535 শুক্রবার। যুবক সাপা ইনকা মানকো মাচু পিচ্চুর পবিত্র মন্দির প্রাঙ্গণে বসে আছেন। তার সাথে এই মন্ত্রণা সভায় উপস্থিত তাওয়ান্তিনচুর বিভিন্ন অঞ্চলের কুরাকা বা প্রধানরা, যারা অন্তত এখনো পিজারোর সাথে হাত মেলাননি। মানকো ইনকার বয়স সবে 20 হলেও পূর্বপুরুষদের রক্ত পড়েছে তাঁর ধমনীতে। সেই সঙ্গে রয়েছে দেশপ্রেম। গত 3 বছর ধরে বিদেশি শত্রুরা যেভাবে ইনকা সাম্রাজ্যের থাবা গেড়ে বসে আছে, সময় এসেছে তাদের সমূলে উৎপাটন করার। এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে কেউ আর কখনো এই দেশ এবং তার সম্পদের দিকে লুব্ধ দৃষ্টিতে না চাইতে পারে। স্প্যানিয়ারদের সেন দৃষ্টিকে ফাঁকি দিয়ে বিগত কয়েক মাস ধরে দিকে দিকে চাস্কিসদের পাঠিয়ে এখানে এই দিনে হাজির হতে বলা হয়েছে। ফ্রান্সিসকো পিজারো উত্তর পশ্চিমে গিয়ে লিমা শহরে পত্তন করে সেখানেই হর্তাকর্তা হয়ে উঠেছেন। কুস্কোয় রেখে গেছেন নিজের 2 ভাই গঞ্জালো আর হুয়ানকে। তারা যেমন নিষ্ঠুর আর লোভী, তেমন শেয়ানা। কোথায় কি হচ্ছে, তাদের বিরুদ্ধে ইনকারা একজোট হচ্ছে কিনা, সেসব তাদের নখদর্পণে। যত্রতত্র তাদের চর লুকিয়ে আছে। কিন্তু বছরের এই সময় স্প্যানিয়ারদের বিজয় দিবস উপলক্ষে উৎসব পালিত হয়। আতাহুয়ালপাকে হারিয়ে ইনকাদের দখল করা স্তব প্রতি বছর এই সময় পিজারোর বাহিনী মেতে ওঠে পানভোজন আর ফুর্তিতে। তাই মানকো ইনকা এই দিনটাকে পাখির চোখ করেছিলেন সবাইকে একত্রিত করতে। অবশ্য কুস্কোয় ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই তিনি ছদ্মবেশে কয়েকজন অনুচর নিয়ে কুস্কো থেকে 80 কিলোমিটার দূরে ঘন জঙ্গলে ঢাকা মাচু পিচ্চুতে আসেন। বাকিদেরও সেখানেই পৌঁছতে বলা হয়। মাচু পিচ্চুর অবস্থান বিদেশিদের অজানা। দুর্গম পথ পেয়ে সমুদ্র থেকে প্রায় 2.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে আন্দিজ পর্বতমালার 2 শৃঙ্গ, মাচু পিচ্চু ও ওয়ায়না পিচ্চু। 2 পাহাড়ের কোলে ইনকাদের বাস। নিচে মাচু পিচ্চুকে সর্পিল আকারে বেষ্টন করে বয়ে চলেছে পুরুবাম্বা নদী। অন্যদিকে আমাজনের বর্ষাস্নাত বহন জঙ্গল। সকালের ঘন কুয়াশা মাচু পিচ্চুকে স্নেহভরে জড়িয়ে আছে। মাচু পিচ্চুর একদিকে মন্দির প্রাঙ্গণ। মন্দিরের জানালা 3টি 3 জগতের, একটি পাতালের, একটি মর্তের এবং শেষেরটি স্বর্গের। কেচুয়া ভাষায় যথাক্রমে উকুপাচা, কায়পাচা ও হানানপাচা। মন্দিরের গায়ে একটি পাথরের খণ্ডে বর্ণিত আছে 3টি প্রাণী: পাতালের প্রতিনিধি সাপ, মর্তের পুমা এবং স্বর্গের কন্ডর পাখি। মাথার উপর ছাদ নেই। আকাশ থেকে মেঘের আস্তরণ ভেদ করে সূর্যালোক আসতেই কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। খোলা ছাদের মধ্য দিয়ে রোদ এসে মন্দিরের চাতালকে আলোকিত করল। সভা এখনো শুরু হয়নি। মানকো কায়পাচার দিকে মুখ করে বসে আছেন। জানালার ফাঁক দিয়ে দূরের ওয়ায়না পিচ্চুর কুয়াশায় মোড়া শৃঙ্গটি দেখা যাচ্ছে। অমনোযোগী হয়ে মানকো সেদিকেই তাকিয়ে। পুরনো কথা মনে পড়তে আত্মগ্লানি তাকে বিষণ্ণ করে তুলল। 3 বছর আগে তার অগ্রজ ওয়াস্কার পরাজিত হওয়ার পর আতাহুয়ালপা সেনারা খিসখিসের আক্রমণে দিশেহারা হয়ে মানকো সপরিবারে কুস্কো ছেড়ে অজ্ঞাতবাসে যাচ্ছিলেন। তার কিশোর মনে তখন ধ্যান জ্ঞান একটাই, কীভাবে আতাহুয়ালপাকে পরাস্ত করা যায়। আর একটু বড় হলে তিনি তার নিজের বাহিনী খাড়া করে কুস্কো পুনর্দখল করবেন, এমনটাই নিজের অপরিণত মনে শপথ করেছিলেন। কিভাবে তা সম্ভব তা অবশ্যই বয়সে জানতেন না, কিন্তু তাও প্রতিজ্ঞায় অটল ছিলেন। এমন সময় একদিন এক গুপ্তচর এসে হাজির হল এক অভাবনীয় খবর নিয়ে। এ যেন মেঘ না চাইতেই জল। আতাহুয়ালপাকে বিদেশিরা বন্দি করেছে।
তারা নির্বিচারে তার বিপুল সৈন্যকে ধরাশায়ী করেছে। মানকোয়েনকার চোখ উদ্ভাসিত হলো। যেমন করে হোক এই বিদেশিদের সাথে সংযোগ করতেই হবে। তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে একমাত্র এরাই। এই দুর্দিনে শত্রুই যে পরম বন্ধু। গুপ্তচর মোটা পুরস্কার পেয়ে ফিরে গেল কাখামার্কা। সেখানে গিয়ে তার কাজ হলো ফ্রান্সিসকো পিজারোর শিবিরে মৈত্রী স্থাপনের বার্তা পৌঁছানো। মানকোয়েনকা তার সাথে সত্তর দেখা করতে চান। পিজারো সানন্দে মানকোর বন্ধুত্বের ডাকে সাড়া দিলেন। তিনি ফিরতি খবর পাঠালেন, আপনার মৈত্রীর আহ্বানে আমি অতিশয় আপ্লুত। আশা করি আপনার সাথে কুস্কোয় দেখা হবে। আর হ্যাঁ, আতাওয়াল্পা পরাক্রান্ত, তাই আপনি নির্ভয়ে সগৌরবে কুস্কোয় প্রত্যাবর্তন করতে পারেন। আপনার সাথে গুরুত্বপূর্ণ পরামর্শ করার নিমিত্ত আমি উগ্রীব। এরপর এক মাহেন্দ্রক্ষণে মানকোয়েনকা তার পরিবার ও হিতৈষীদের নিয়ে কুস্কোয় ফিরলেন বিনা বাধায়। পথের কাঁটা যিনি ছিলেন সেই আতাহুয়াল্পা এখন নিজেরই রাজধানীর কারাগৃহে বন্দী। সূর্যদেব বিনতি সুবিচার করেছেন। প্রকৃত সাপাইনকা হওয়ার দাবিদার যিনি, দেবরাজ সেই মানকোকে এক লহমার পট পরিবর্তনে অন্তিম বিজয় করেছেন। ফ্রান্সিসকো পিজারো, তার ভাইয়েরা, সেনানায়ক এর্নান্দো দে সোতো এবং মানকোর আত্মীয়বর্গের উপস্থিতিতে ইনকাদিত্যের সাড়ম্বরে মানকোকে কুস্কোর শূন্য সিংহাসনে অভিষিক্ত করা হলো। মানকোয়েনকার জীবনে এক নতুন সূচনা। মহাভোজের পরে বিদেশিদের সাথে আগামী দিনের পরিকল্পনা আলোচনা করতে বসলেন মানকোয়েনকা। ফ্রান্সিসকো পিজারো বললেন, হে সাপাইনকা, প্রথমে আপনাকে অভিনন্দন জানাই সমগ্র তাওয়ান্তিন সুইট সাপাইনকা রূপে পদার্পণ করায়। আমি নিশ্চিত আমাদের এই সক্ষতা আগামী দিনে সমগ্র ইনকাবাসীর কল্যাণ করবে। আতাহুয়াল্পার মতো অশুভ শক্তিকে আমরা পরাজিত করে এখানকার দেশবাসীর হিতে আপনাকে আনতে পেরেছি। মানকো এই সম্ভাষণে খুবই খুশি হলেন। ফ্রান্সিসকো এবার বললেন, আমার অপরাধ মার্জনীয়, তবে আমি মনে করি এই মুহূর্তে আপনার স্থিতি বাধাপ্রাপ্ত হওয়া স্বাভাবিক। আতাওয়াল্পার লোক গোপনে যুতবদ্ধ হয়ে আপনাকে সিংহাসনচ্যুত করতে উদ্যত হবে। আমি নিঃসন্দেহ আপনি শক্তিশালী, কিন্তু অভিজ্ঞতায় আপনি এখনো কিশোর। সেই হেতু আমার দুই ভাই গঞ্জালো পিজারো ও হুয়ান পিজারোকে আপনার সেবায় নিয়োগ করতে চাই। আমি নিশ্চিত তাদের সহায়তায় আপনার শাসন কার্য মসৃণ হবে। মানকো ফ্রান্সিসকোর পরামর্শ সাদরে গ্রহণ করলেন। বিদেশিদের অত্যাধুনিক অস্ত্র কাছে থাকলে শত্রুরা ভয় পাবে, এটা অনস্বীকার্য। এর কয়েক মাস পরে আতাহুয়াল্পার মৃত্যুদণ্ড হয়। ফ্রান্সিসকো পিজারোর দাপটে প্রাণ ভয়ে দূর দূরান্তে পালিয়ে যায় আতাহুয়াল্পার দলের লোক। মানকোয়েনকা নির্বিঘ্নে দেশ ও দেশবাসীর হিত সাধনে নিজেকে নিয়োগ করেন। কিন্তু তখন যদি তিনি জানতেন এইসবই ভ্রম, যদি বুঝতেন সুখকর দিনের আড়ালে রয়েছে আসন্ন নিকষ অন্ধকারাচ্ছন্ন দুর্দিনের ইঙ্গিত। মানকোয়েনকা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নিজেকে শক্ত করলেন। এখনও সব শেষ নয়। বয়সে তিনি নবীন হলেও কঠিন বাস্তব তাকে অভিজ্ঞ করে তুলেছে। প্রধানরা সবাই হাজির। মানকো ভনিতে না করে সহযোদ্ধাদের মনে বিদেশিদের প্রতি তীব্র বিদ্বেষ জাগাতে তার বক্তব্য রাখলেন। প্রতিটি কথা সমভাবে গুরুত্বপূর্ণ। তাওয়াতিন সুয়ু বিগত 3 বছরে এক নতুন অথচ কঠিন ব্যাধিতে জর্জরিত। এর মূলে ওই বিদেশি শক্তি যারা আমাদের সম্পদের লোভে আমাদেরই শোষণ করেছে। আমাদের উদারতার সুযোগ নিয়ে তারা প্রতারণা করেছে। এই দেশে হিত সাধনের অলীক স্বপ্ন দেখিয়ে তারা বাস্তবে আমাদের প্রভূত বৈভবে স্বার্থ পূরণ করেছে মাত্র। ভাবলে অবাক লাগে তারা সংখ্যায় অতি নগণ্য, অথচ আজ তারাই সুবিশাল। এই গ্লানি আমাদের। পূর্বে আমাদের অনৈক্যের সদ্ব্যবহার করে তারা আমাদের পরস্পরের থেকে আরও দূরে ঠেলেছে। সাপাইনকা আতাহুয়াল্পাকে এরাই দণ্ডিত করেছে। অবশ্য সেই সময় আতাহুয়াল্পার ভয়ে আমরা অজ্ঞাতবাসে। স্বাভাবিক কারণেই প্রতিশোধ স্পৃহা এবং ক্ষমতা লাভের আশায় তখন আমি অন্ধ। কিন্তু আজ আমি বুঝি আমি কি ভুল করেছি, নিজের সকল দোষ। তাই আজ আমি সর্বসমক্ষে স্বীকার করছি।
মানকো ইনকা অনুশোচনায় কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা তুলে গম্ভীর কণ্ঠে বললেন, আজকের দিনে আমি তাওয়াতিন সুয়ুর সকলকে সর্বান্তকরণে অনুরোধ করছি, আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে এই বিদেশি শত্রুর বিরুদ্ধে গর্জে উঠতে, এই অশুভ শক্তির মূলচ্ছেদকে নিজের প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করতে, সূর্যদেব ইন্তির দেহত্যাগ পর্যন্ত আমাদের সর্বকনিষ্ঠ শিশুটিও যেন শত্রুর বিনাশ সাধনে পশ্চাৎগামী না হয়। প্রার্থনা করি আমাদের পূর্বপুরুষরা যেন এই মহৎ কার্যে আমাদের আশীর্বাদ করেন এবং সঠিক পথ দেখান। মন্দির প্রাঙ্গণে উপস্থিত প্রতিটি মানুষ তখন ফুঁসছে। নিজেদের পার্থক্য ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে। দেবরাজ ইন্দ্রের খররসে বিদেশিরা আগুনের কাছে আসা পতঙ্গের মতোই ভস্মীভূত হবে। তাওয়াতিন সুয়ু আবার করে বসেছি। আমার উল্টো দিকে বসে আছে রোবের্তো আর জোডিনিও। এই ট্রেন পৃথিবীর প্রথম 10-এ কেন আছে তা নিয়ে কোনো সংশয় নেই। না হলেই বরং আশ্চর্য হতাম। এত ঝাঁ চকচকে বিলাসবহুল ট্রেন এর আগে কখনো দেখিনি। তার সাথে যথেষ্ট পরিমাণে প্রাণভোজন এবং যাত্রীদের মনোরঞ্জনের কথা ভেবে গান বাজনারও ব্যবস্থা আছে। বেলমান্ট হিরাম বিংহাম ট্রেন কুচকো থেকে আমাদের মাচু পিকচু নিয়ে চলেছে। মাচু পিকচু দেখা হলে ভ্রমণ শেষ এবং অতঃপর মান্দ্রিদে প্রত্যাবর্তন। কুচকোয় রোবের্তোর কাজ শেষ, কিন্তু আমার আসল কাজ এবার শুরু। মাচু পিকচুর স্থাপত্যকে কাছ থেকে বোঝা। প্রাচীন সভ্যতাগুলির ইঞ্জিনিয়ারিংয়ের মান যে উঁচু তা নিয়ে সবাই একমত। তা সে আমার ভারতের কৈলাসের মন্দিরই হোক বা মিশরের পিরামিড, ঠিক সেই ধারাই বজায় রেখেছে ইনকা সভ্যতা। না হলে যে জাতির কোনো লেখ্য ভাষা ছিল না, চাকার ব্যবহার হতো না এবং যে সমাজে টাকার চল ছিল না, তাদের পক্ষে মসৃণ সুবিশাল পাথরের চাই সাজিয়ে স্থাপত্যের নিদর্শন সৃষ্টি করা অসম্ভব হতো। পড়েছিলাম এদের নির্মাণ বিজ্ঞানে কোনো মর্টারের চল ছিল না। তা সত্ত্বেও পাথরগুলি যে কিভাবে আঁটোসাঁটো করে রাখত সেটাই অবাক ব্যাপার। শুধু তাই নয়, ওপর আর নিচের পাথরের মধ্যে কণা মাত্রও ফাঁক নেই যে একটা পাতলা ব্লেড চালান করা যাবে। সেসব খুঁটিয়ে দেখব বলেই মাচু পিকচু যাওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে আছি। রোবের্তো আর জোরেনিও চিচা নিয়ে বসেছে। চিচা হলো গেঁজানো ভুট্টা থেকে তৈরি এক ধরনের পানীয়। আমার হাতে যথারীতি একটা কোক। নিজের গ্লাসে চুমুক দিয়ে জোরেনিও বলল, হিরাম বিংহামের ব্যাপারটা জানেন নিশ্চয়ই। রোবের্তো আমার দিকে আঙুল দেখিয়ে বলল, একে জিজ্ঞাসা করো, আমি ওসবে অজ্ঞ। আমি হেসে বললাম, হ্যাঁ, হিরাম বিংহামের নাম শুনেছি। আমেরিকান পর্যটক ছিলেন, খুব সম্ভবত কানেটিকাটের গভর্নরও ছিলেন। তিনি তো মাচু পিকচু আবিষ্কার করেন। শেষের কথাটি নিয়ে যদিও একটু তর্ক বিতর্ক আছে। 1911-তে বিংহাম যখন পেরুতে অভিযান চালান তখন মেলকো আর্তিয়াগা তাকে মাচু পিকচুর সন্ধান দেন। কিন্তু তার আগেও 1901-এ কুচকো থেকে এনরিকে পালমা, গাবিনো সাংচেজ এবং আগুস্তিন লিজাররাগা সেখানে পৌঁছেছিলেন। তা সে যাই হোক, বিংহাম এসে মাচু পিকচু খুঁজে পান এবং পেরুকে বিশ্বজগতের কাছে তুলে ধরেন ইনকাদের লুপ্ত শহর বলে। সেই থেকেই তার খ্যাতি। কিন্তু আসল লুপ্ত শহর হিসাবে অন্য একটি জায়গা এর প্রায় 50 বছর পরে 1964-তে চিহ্নিত হয়। সেই জায়গার নাম বিলকাবাম্বা। জিন সেভয় নামের আরেকজন আমেরিকান এক প্রত্নতত্ত্ববিদ ফটোগ্রাফার হিসাবে সেখানে কিছু ধ্বংসস্তূপ আবিষ্কার করেন। তবে বিলকাবাম্বাতে টুরিস্টদের খুব একটা ভিড় হয় না, যা হয় তো এই মাচু পিকচুতে। রোবের্তো মন দিয়ে সব শুনছিল। এসব তথ্য তার কাছে নতুন, আমার কাছেও। রোবের্তোর পূর্বপুরুষ কোর্তেসের বন্ধু ছিলেন এবং কোর্তেস ছিলেন পিজারোর ভাই। তাই তাদের পরিবারের সাথে ইতিহাসের ক্ষীণ সম্পর্ক আছে। অথচ সে এসব কিছুই জানতো না। আমাদের ট্রেনটা এতক্ষণ অ্যান্ডিজের চড়াই ধরে উঠছিল, এবার নামতে শুরু করেছে। অ্যান্ডিজের এটাই মজা। একদিকে পাহাড়ের চূড়া বরফে ঢেকে থাকে,
আবার নিচের দিকে অ্যামাজন নদীর অববাহিকার কাছে নিবিড় বনাঞ্চল। আমরা এখন সেদিকেই চলেছি। যারা ট্রেকিং ভালোবাসে তারা অনেকেই কুচকো থেকে হেঁটে মাচু পিচ্চু যায়। ইনকা ট্রেইল ধরে হেঁটে যেতে 3 দিন লাগলেও রাস্তার ধারের শোভা নাকি ভাষায় প্রকাশ করা যায় না। 100 বছরের ইনকা আমলের সুবিস্তৃত রাজপথ তৈরি করা হয়। সেসব রাজপথ আমাদের কলকাতার হাইওয়ে ভাবলেও বেবাক ভুল হবে। রাস্তা বহু স্থানে খুবই দুর্গম। পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে পাথুরে শোলপিল রাস্তা। কোথাও হয়তো পলকা সাসপেনশন ব্রিজ রয়েছে পারাপারের জন্য। সেই সময় এখানে ঘোড়া ছিল না, ফলে খবরাখবর পৌঁছাতে অমানবিক শক্তি এবং দমসম্পন্ন যুবকের দরকার হতো। তাদের বলা হতো চাস্কিস। অমানবিক বলছি কারণ স্বয়ং ইউসেন বোল্টও হয়তো দিনে 400 কিলোমিটার দৌড়াতে পারতেন না এই বিপজ্জনক পথে। ইনকা ট্রেইলটা এতটা বিপজ্জনক নয় অবশ্য। আমাদের হাতে ছুটি থাকলে আমরাও হেঁটেই যেতাম, কিন্তু আপাতত সেই স্বাদ চেপে রেখে 3.5 ঘন্টার ট্রেন জার্নিকে বেছে নিতে হয়েছে। ট্রেন যাত্রায় তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি। একবার কেবল রোবের্তো দেখতে না পেয়ে পেছন থেকে আসা বিশাল বড় একটি সোমব্রেরো পরা মেয়ের গায়ে অনিচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে তার চিচা সমেত গ্লাসটা মেঝেতে ফেলেছে। দোষটা অবশ্য মেয়েটারই। ওরকম বড় টুপি পরে ট্রেনে চলাফেরা করলে যে কারোর সাথে ঠক্কর লাগতে পারে, কিন্তু রোবের্তোকে ওরকম অপ্রস্তুত দেখে আমার আর জর্নিওর মুখ চাপা হাসি থামেই না। একটু পরে ট্রেনের অ্যাটেন্ডেন্ট এসে জানিয়ে গেল আর 8 ঘন্টার মধ্যেই আমরা আগুয়াস কালিয়েন্তে স্টেশনে পৌঁছে যাব। সেখান থেকে মাচু পিচ্চু খুবই কাছে।